তারপর বলছিলাম আমরা অ্যাসিডের তিনটে ভাগ পড়েছিলাম, অ্যাসিডের ভাগ পড়েছিলাম। কি পড়েছিলাম? অ্যাসিডের ভাগ, বিভিন্ন ভাগ পড়েছিলাম। তীব্র অ্যাসিড মানে যারা যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে, বা যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয়। মৃদু অ্যাসিড, আর পড়ছিলাম কি মনোবেসিক অ্যাসিড, কি ছিল সেটা? H+ আয়ন উৎপন্ন করে। ডাইবেসিক অ্যাসিড, ট্রাইবেসিক অ্যাসিড। আজকের আমরা, আচ্ছা বলো, জলীয় দ্রবণে H+ আয়নগুলো মুক্ত অবস্থায় থাকতে পারে না, তাই তো? তারা কোন আয়ন রূপে থাকে বলো? কি ওটা ওটা কিভাবে থাকে বলো? ওটা H+ আয়নগুলো জলের একটি অণুর সঙ্গে যুক্ত হয়ে, সংকেতটা বলো। প্লাস H3O প্লাস হাইড্রোক্সিয়াম আয়ন রূপে জলীয় দ্রবণে থাকে। আজকে আমরা এই অ্যাসিডের বা ক্ষারের, এই অ্যাসিড বা ক্ষারকে আমরা কিভাবে চিনতে পারবো সেটা পড়বো, ঠিক আছে? মনে করো তিনটে টেস্ট টিউব দিয়ে দিল, ঠিক আছে? তিনটে টেস্ট টিউব দিয়ে দিল, এরকম তিনটে টেস্ট টিউব দিয়ে দিল, ঠিক আছে? একটাতে অ্যাসিড আছে, একটাতে ক্ষার আছে, একটাতে তুমি প্রশমন দ্রবণ আছে, জল, ঠিক আছে? জল, প্রশমন দ্রবণ জল আছে। বলছে এই তিনটে অ্যাসিডকে কিভাবে তুমি এগুলোকে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার তুমি কিভাবে বুঝবে, ঠিক আছে? আমরা কিভাবে বুঝবো? আমরা কি করতে পারি? এক কাজ কি আগের দিন বলেছিলাম, এখান থেকে একটু জল নিয়ে দেখবো কেমন লাগছে, তখন দেখা যাবে এটা টক টক লাগছে, তখন এটা কি বুঝতে হবে? অ্যাসিড আছে। হ্যাঁ, হ্যাঁ, তারপর আমি এখানে একটু দিলাম, তাহলে বলবো এটা অ্যাসিড। তবে এটা বলবো মনে করো এটা একটু লাগছে, কষার লাগছে, তিতো লাগছে, ক্ষার বলবো। এটা কিছু লাগছে না, তখন বলবো জল, প্রশমন দ্রবণ, ঠিক আছে? বলছে এই পদ্ধতিটা, টেস্ট করার পদ্ধতিটা, স্বাদ গ্রহণ পদ্ধতিটা চলবে না। কি স্বাদ গ্রহণ পদ্ধতিটা আমরা নেব না, ঠিক আছে? আমরা কি নেবো? একটা বিভিন্ন ধরনের পদার্থ পাওয়া যায়। কি পদার্থ পাওয়া যায়? বিভিন্ন ধরনের পদার্থ পাওয়া যায়, যাদের এই অ্যাসিড দ্রবণে বা এই তিনটে দ্রবণে ডোবালে এটা যে তিনটে আলাদা জিনিস হয়, কোনোটা যদি অ্যাসিড হয়, কোনোটা যদি ক্ষার হয়, কোনোটা যদি প্রশমন হয়, সেই পদার্থগুলো কি করে বিভিন্ন দ্রবণে বিভিন্ন কালার উৎপন্ন করে, ধারণ করে। কিছু পদার্থ আছে তোমাদের এরকম, ওদেরকে বলা হয় নির্দেশক, যেমন লিটমাস, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ঠিক আছে? এগুলো হচ্ছে কি নির্দেশক। এই নির্দেশকগুলো আমি যদি অ্যাসিড দ্রবণে এই দ্রবণে ডোবাই, যখন ধরলাম আমি লিটমাস ডোবাচ্ছি, কি ডোবাচ্ছি? এটা লিটমাস। আমি এখানে এটা ডোবানোর পর দেখা গেল এখানে লাল বর্ণ ধারণ করেছে, তাহলে বুঝতে হবে সেটা কি আছে? অ্যাসিড আছে। যদি আমি ডোবালাম এখানটায়, দেখা গেল বর্ণ ধারণ করেছে কি নীল, তাহলে বুঝবো এটা কি? ক্ষার দ্রবণ, ঠিক আছে? যদি এখানে ডোবাই, যদি দ্রবণ হয় বেগুনি, তখন আমি সেটা বলবো কি? এটা প্রশমন দ্রবণ। এগুলো জানতে হবে। লিটমাস অ্যাসিডে কি বর্ণ ধারণ করে, ক্ষারে কি বর্ণ ধারণ করে, আর প্রশমন দ্রবণে কি বর্ণ ধারণ করে, এগুলো আমাদের জানতে হবে। তাদের নির্দেশক বলে, বা সেই সকল পদার্থকে নির্দেশক তাহলে আমরা নির্দেশক কি করছি? আমরা এটা আসলে কি পড়ছি? আমরা এখন পড়ছি অ্যাসিড ক্ষারের কি করছি? অ্যাসিড ক্ষারের কি করছি? এটা শনাক্তকরণ করছি আমরা, ঠিক আছে? এই অ্যাসিড ক্ষারের শনাক্তকরণের জন্য আমরা বিশেষ কিছু পদার্থ ব্যবহার করব, ঠিক আছে? যে পদার্থগুলো অ্যাসিডে একরকম বর্ণ ধারণ করবে, ক্ষারে একরকম বর্ণ ধারণ করবে, আর কিসে? প্রশমন দ্রবণে, আর কোথায়? প্রশমন দ্রবণে একরকম বর্ণ ধারণ করবে। তাদের এই বর্ণ পরিবর্তন দেখে আমরা বলবো
এটা অ্যাসিড দ্রবণ, এটা ক্ষার দ্রবণ, এটা প্রশমন দ্রবণ। লিটমাস পেপার প্রশমন দ্রবণে করবে বেগুনি, ক্ষার দ্রবণে হবে লাল নীল, অ্যাসিডে লাল, সবসময় অ্যাসিডে লাল, সবসময় অ্যাসিডে লাল। এর আবার অনেক বইতে লেখা আছে লিড লিটমাস, লাল লিটমাস। যে লিটমাসই হোক অ্যাসিডে কি বর্ণ ধারণ করবে? লাল। লাল লিটমাস অ্যাসিড দ্রবণে লাল হবে, নীল লিটমাস অ্যাসিড দ্রবণে লাল হবে, কোনো সমস্যা নেই। ক্ষার দ্রবণে লাল লিটমাস নীল হবে, নীল লিটমাস নীলই হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একই জিনিস, এত কনফিউজ করার দরকার নেই। এগুলো হচ্ছে প্রাকৃতিক নির্দেশক। এটা কোথা থেকে পাওয়া যায়? লাইকেন নামক উদ্ভিদ থেকে সংগ্রহ করা হয় লিটমাস পেপার। ঠিক আছে, এটা একটা প্রাকৃতিক নির্দেশক। এবার আছে তোমাদের সংশ্লেষিত, যেগুলো তৈরি করা হয় পরীক্ষাগারে, তৈরি করা হয় যে সমস্ত নির্দেশক পরীক্ষাগারে তৈরি করছি আমরা, ফেনলফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো কি তোমাদের কৃত্রিম বলতে পারো, বুঝতে পারছো? কৃত্রিম পরীক্ষাগারে তৈরি করা হয় কৃত্রিম নির্দেশক বা সংশ্লেষিত নির্দেশক। বলছে কৃত্রিম নির্দেশক তোমাদের তিনটে আছে। কৃত্রিম নির্দেশক বলছে এই নির্দেশক গুলো আমরা পরীক্ষাগারে তৈরি করি। ঠিক আছে, পরীক্ষাগারে তৈরি করি তিনটে কৃত্রিম নির্দেশক আছে। তোমাদের সিলেবাসে 4টে নির্দেশক আছে টোটাল। ঠিক আছে, আর যে লিটমাস যেটা হচ্ছে প্রাকৃতিক নির্দেশক, যেটা আমরা পাই লাইকেন গাছ থেকে, লাইকেন উদ্ভিদ থেকে সংগ্রহ করি। ঠিক আছে, আর 3টে আছে কি তোমাদের কৃত্রিম নির্দেশক তোমাদের সিলেবাসে। কৃত্রিম নির্দেশকের মধ্যে আছে এগুলো ফেনলফথ্যালিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। বলছি ফেনলফথ্যালিন যদি আমরা অ্যাসিড ডোবাই, অ্যাসিড দ্রবণে ফেনলফথ্যালিনকে, তাহলে ফেনলফথ্যালিন অ্যাসিড দ্রবণের বর্ণ কি হয়ে যাবে? বর্ণহীন। যদি প্রশমন দ্রবণে আমি ফেনলফথ্যালিন ডোবাই তাহলে হয়ে যাবে কি, সেটা সেই দ্রবণের বর্ণ কিছুক্ষণ পর হয়ে যাবে বর্ণহীন। ক্ষার দ্রবণে হয়ে যাবে গোলাপি। আর মিথাইল অরেঞ্জ যদি আমরা অ্যাসিড দ্রবণে ডোবাই হয়ে যাবে লালচে গোলাপি। যদি ক্ষার দ্রবণে ডোবাই হয়ে যাবে হলুদ, প্রশমন দ্রবণে কমলা। ঠিক আছে, আবার মিথাইল রেড অ্যাসিড দ্রবণে লাল, ক্ষার দ্রবণে হলুদ, প্রশমন দ্রবণে কমলা ধারণ করবে। নিচের যৌগগুলির জলীয় দ্রবণে, কিছু যৌগ লিখবো আমি, হ্যাঁ, নিচের যৌগগুলির জলীয় দ্রবণে আমি কি দেব, যোগ করতে চাইছি ফেনলফথ্যালিন। যোগ করলে দ্রবণের বর্ণের কিরূপ পরিবর্তন হবে? 1 নম্বর যৌগ তোমরা বলবে, আমি লিখবো। হ্যাঁ, নিচের যৌগগুলির জলীয় দ্রবণ। 1 নম্বর সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। সোডিয়াম হাইড্রোক্সাইড কি? সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি? ক্ষার। ক্ষার দ্রবণে ফেনলফথ্যালিন কি বর্ণ ধারণ করে? ক্ষার দ্রবণে কি? গোলাপি হবে। ক্ষার দ্রবণে হবে গোলাপি। এটা কি ক্ষার? দেখে লিখতে পারো, এটা কি ক্ষার, তার জন্য হবে গোলাপি। বোঝা যাচ্ছে কি বলছি আমি? এরকম প্রশ্ন আসতে হবে তোমাদের। ঠিক আছে, তারপর দিয়ে দিল HCl এর জলীয় দ্রবণ। HCl কি আগে তোমাকে জানতে করতে হবে? অ্যাসিড। কি হবে? বর্ণহীন। এগুলো কি যোগ করলে হবে? এগুলো ফেনলফথ্যালিন যোগ করলে। দেখে লেখো এখানে ফেনলফথ্যালিন, ফেনলফথ্যালিন যোগ করলে এই বর্ণ ধারণ করবে নাকি? আচ্ছা আচ্ছা, আমি দুটো প্রশ্ন দিয়ে দিচ্ছি একসাথে। এখানে আর কি যোগ করতে চাইছি আমি? আরো কি যোগ করতে চাইছি বলো তো? যোগ করতে চাইছি আরো তোমার লিটমাস। কি করব? লিটমাস যোগ করতে চাইছি। বলো লিটমাসে কি রাখি ধারণ করবে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, না সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে যদি ফেনলফথ্যালিন যোগ করে কি হবে? গোলাপি। আর লিটমাস হবে নীল। কেন নীল? কারণ এটা ক্ষার। HCl যদি যোগ করি ফেনলফথ্যালিন হবে বর্ণহীন, আর লিটমাস হবে লাল। লিটমাস সবসময় অ্যাসিডে কি হয়? লাল, মাথায় রাখবে। 3 নম্বর দিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। কি হবে?
কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ কি হবে? ওইচ মানে ক্ষার। কি হবে এটা? বর্ণহীন। গোলাপি গোলাপি। ফেনোপথ্যালিন দিলে গোলাপি ক্ষারে, এটা ক্ষার। ক্ষার মানে হবে গোলাপি। আর এটা এই ক্ষার নীল। 4 নম্বর মনে করে দিলাম আমি, কি দিতে পারি আরো? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট কি আসলে? এটা একটা ক্ষার, ঠিক আছে? ক্ষারের মতো করে জলীয় দ্রবণ। এর জলীয় দ্রবণ সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষার টাইপ, ক্ষার হয়, ক্ষারীয় হয়, ঠিক আছে? মানে কি হবে এটা? গোলাপি। আর এটা কি বল? গোলাপি। কয়দিন হই গোলাপি। আর মনে কর দিলাম আমি এখানটা তোমাদের আমি আর কি রয়েছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে এটা লবণ। এটা কি? লবণ, ঠিক আছে? লবণ বর্ণহীন হবে, মানে প্রশমন দ্রবণ। এটা কি? এটা প্রশমন দ্রবণ। লবণ মানে কি? অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ উৎপন্ন হয়, প্রশমন দ্রবণ উৎপন্ন হয়, ঠিক আছে? লবণ মানে বর্ণহীন, এটা হবে বর্ণহীন হবে। এটা কি হবে? বর্ণহীন। আর HNO3, এটা কি অ্যাসিড? তো দেখতে পাচ্ছি, মানে এটা কি হয়ে যাবে? বর্ণহীন। এটা কি হবে? লাল। লিটমাস সবসময় লাল। এবার দিলাম মনে করো আমি H2SO4, এটাও কি অ্যাসিড? বর্ণহীন। এটা কি হবে? লাল। আমি দিলাম মনে করো NH4OH, ঠিক আছে? NH4OH জলীয় দ্রবণ, এটা কি হবে? ক্ষার। ক্ষার হলে কি হয়? এটা ফেনোপথ্যালিন ক্ষার, গোলাপি, নাকি রে? আর এটা কি হবে? নীল। এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমাদের সিলেবাসে 3টে অ্যাসিড রয়েছে, HCl, H2SO4 রয়েছে, ঠিক আছে? H2SO4 আর HNO3 আমরা এখন পড়বো, এই 3টে নিয়ে পড়বো। এদের রাসায়নিক ধর্ম, এদের ব্যবহার, ঠিক আছে? এদের কিভাবে শনাক্ত করবো এগুলো আমরা জানবো। এদের কি পড়বো? রাসায়নিক ধর্ম। এদের পড়বো রাসায়নিক ধর্ম, ব্যবহার আর শনাক্তকরণ। কিভাবে আমরা তিনটে অ্যাসিডকে আমরা শনাক্তকরণ করতে পারি, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই শনাক্তকরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের একটা পরীক্ষা 3 নম্বরে মাস্ট পড়ে গেছে। HCl, H2SO4 এর মধ্যে একটা পড়ে গেছে, মাস্ট। দেখো আমরা প্রথম পড়বো মনে করো HCl পড়বো। HCl এর রাসায়নিক ধর্ম পড়বো। HCl এর রাসায়নিক ধর্ম দেখো তোমরা সবাই। 1 নম্বর, ধাতুর সঙ্গে HCl এর বিক্রিয়া। আমি প্রসেস শিখিয়ে দেবো, তোমরা কাজ করবে। আমি প্রসেস শিখিয়ে দেবো, তোমরা আবিষ্কার করবে, তোমরা লিখবে। ধাতু মানে কোনগুলো বলো তো? আগে আমি লিখে দিই নাকি? তোমরা সেই বিক্রিয়াগুলো লিখবে। ধাতুগুলো লিখে দিচ্ছি আমি, কি কি আছে। ধাতুগুলো কি কি আছে তোমাদের সামনে? সোডিয়াম, তাই তো? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম। দেখো ধাতু প্লাস HCl, ধাতব ক্লোরাইড লবণ, ধাতব ক্লোরাইড লবণ, অ্যাকচুয়ালি লবণ এটা, ঠিক আছে? প্লাস হাইড্রোজেন গ্যাস। ধাতুর সঙ্গে কার বিক্রিয়া করেছে এখানটা? HCl।
তাহলে ধাতুর সঙ্গে HCl বিক্রিয়া সবসময় কি হতে হবে, ধাতব ক্লোরাইড লবণ প্লাস হাইড্রোজেন গ্যাস। এটা তোমার সূত্র বলতে পারো, এইটার সাহায্যে সব আমরা লিখবো, এইটার সাহায্যে আমরা সবাই লিখবো, ঠিক আছে। ধাতু প্লাস ধাতু মানে কি সোডিয়াম, তার সঙ্গে কি বিক্রিয়া হচ্ছে HCl এর বিক্রিয়া। কি হবে, যে ধাতুর সঙ্গে বিক্রিয়া করছি সেই ধাতুর ক্লোরাইড লবণ, মানে কি হবে এটা NaCl, এটা নিয়ে নেবে NaCl প্লাস হাইড্রোজেন পড়ে আছে H2 গ্যাস উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেনের সঙ্গে কি H2। 2 নম্বর বিক্রিয়া মনে করো আমি দিচ্ছি আবার জিঙ্কের সঙ্গে দিচ্ছি, কার সঙ্গে, জিঙ্ক প্লাস HCl কি উৎপন্ন হবে ZnCl Gl2 প্লাস H2, কারণ জিঙ্কের যোজ্যতা 2, এটা মাথায় রাখতে হবে। জিঙ্কের যোজ্যতা 2 বলে কি হয়, এই মৌলগুলো কেমন গঠন হয় তোমরা পড়েছো, এইটা করেছিলাম তোমাদের আমি। মনে করো এটা কি, জিঙ্কের যোজ্যতা তো কত 2 আর ক্লোরিনের যোজ্যতা 1, যখন যৌগ গঠন হবে কি করবে, A এর যোজ্যতা নেবে, তাহলে কি হবে Zn1 মানে Cl2। এখানে কি NaCl কিভাবে গঠন হচ্ছে, N এর যোজ্যতা 1, Cl এর যোজ্যতা 1, এর এটা A নেবে, এর এটা A নেবে, তাহলে কি হবে NaCl, ঠিক আছে। মনে করো 3 নম্বর বিক্রিয়া দেবো আমি, কোন ধাতু দেবো, ম্যাগনেসিয়াম, এর পর দেবো ম্যাগনেসিয়াম, দাও ম্যাগনেসিয়াম HCl, কি হবে এটা কি হবে দেখো, মনে করো ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত 2, ম্যাগনেসিয়াম যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে কি হবে MgCl2 প্লাস H2। অ্যালুমিনিয়াম আছে তো, অ্যালুমিনিয়াম কি হবে প্লাস HCl কিতে হবে Al, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হয় 3, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কি হবে 3, মানে AlCl3 প্লাস H2। বাইরে কক্ষে কটা যোজ্যতা কত, এটা 1, এর ম্যাগনেসিয়ামের বাইরে ম্যাগনেসিয়াম 12টা, মানে বাইরে দুটো থাকে 2, এর 20টা বাইরে দুটো থাকে 2, এর 1, এর 3, এর 2। কে পটাশিয়াম KHCl কি হবে, এটা KCl প্লাস H2। দেখো একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের এইটাই পড়েছিলে রাসায়নিক ধাতুর সক্রিয়তা শ্রেণী, ধাতুর সক্রিয়তা শ্রেণী ছিল, ঠিক আছে। ধাতুর সক্রিয়তা শ্রেণী ছিল তোমাদের, ধাতুর সক্রিয়তা শ্রেণী ছিল, সক্রিয়তা শ্রেণী, ঠিক আছে। শ্রেণীতে বলা হচ্ছে কি, প্রথমে ছিল কি পটাশিয়াম, এরকম ছিল, ভালো দেখবে, ঠিক আছে। এটা বুঝে নাও, একটু বুঝে নাও, ভালো জিনিস আছে। পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ভুলে যাই এগুলো, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, লোহা, ঠিক আছে, টিন, লেড, তারপর থাকে হাইড্রোজেন মেন এইটা, তারপর নিচে থাকে কপার, পারদ, সিলভার, সোনা। রাসায়নিক ধাতুর রাসায়নিক সক্রিয়তা শ্রেণী AU, এগুলো কি ধাতুর রাসায়নিক সক্রিয়তা শ্রেণী, মানে আমরা যত নিচের দিকে যাব ধাতুর রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা কমে যায় আস্তে আস্তে, যত আমরা নিচের দিকে যাব উপর থেকে ধাতুর রাসায়নিক সক্রিয়তা বা রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা নিচের দিকে কমে যায়। এটা কি ধাতুর রাসায়নিক সক্রিয়তা শ্রেণী বলা হয়, ধাতুর রাসায়নিক সক্রিয়তা শ্রেণী, ঠিক আছে। ধাতুর রাসায়নিক সক্রিয়তা শ্রেণী এটা, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, যত আমরা উপর থেকে নিচের দিকে যাব ধাতুর রাসায়নিক সক্রিয়তা কমতে থাকে, ধাতুর রাসায়নিক সক্রিয়তা কমতে থাকে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে এই যে প্রথম কয়েকটা হাইড্রোজেনের উপরে, হাইড্রোজেনের যে উপরে ধাতুগুলো আছে সব এইগুলো
অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারবে? এই সূত্র অনুযায়ী কাজ করবে। যে সূত্র লেখালাম আমি, যে সূত্রটা কাজ করালাম লেখালাম এক্ষুনি, যে ধাতুর হাইড্রোজেনের উপরের মৌলগুলো যত হাইড্রোজেনের উপরে যত মৌল আছে এগুলো সবাই কি করতে পারবে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু এই এইগুলো বিক্রিয়া করতে পারে না। এইগুলো কি করতে পারে না? এইগুলো সাধারণ অবস্থায় বিক্রিয়া করতে পারে না। কিন্তু যত নিচে নামছি তত রাসায়নিক সক্রিয়তা কিন্তু কমছে। হাইড্রোজেনের নিচে লেখো, হাইড্রোজেন স্টার দিয়ে লেখো, হাইড্রোজেনের নিচের, হ্যাঁ অবশ্যই অবশ্যই রাখতে হবে। দেখো H2, H এর নিচের কপার, Ag, OG, দিল সে দিল মিলা, কপার, মার্কারি, সিলভার এবং সোনা ধাতুগুলি সাধারণ উষ্ণতায় অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। কি বলা আছে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। ঠিক আছে, বলছে এখানে কপার কি করে, HCl এর সঙ্গে কপার সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করে না। মনে রাখবে তোমরা, HCl কপারের সঙ্গে HCl সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করে না। কি করতে হবে একে? এটা পরীক্ষা জন্য পড়তে পারে, এটা পরীক্ষা তোমাদের পড়ার সময় আছে, এরকম ব্যতিক্রম জিনিসগুলো পড়ে। কপারের সঙ্গে HCl এর বিক্রিয়া কিভাবে হয়? আমরা অন্যান্য ধাতুগুলো বিক্রিয়া কি করি? সাধারণ উষ্ণতায় করে দিই। কি উৎপন্ন হয়? ধাতব লবণ আর হাইড্রোজেন গ্যাস। কিন্তু বলা হচ্ছে কপারের সঙ্গে HCl এর বিক্রিয়া সহজে হয় না। কি করতে হবে? অক্সিজেনের উপস্থিতিতে হবে বিক্রিয়া এবং উত্তপ্ত কপার হতে হবে, তখন HCl এর সঙ্গে বিক্রিয়া করবে। বলছে অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত কপার HCl এর সঙ্গে বিক্রিয়া করে ধাতব লবণ উৎপন্ন করে, ধাতব লবণ ও জল উৎপন্ন করে। মানে কিরকম বিক্রিয়াটা হবে? প্লাস HCl প্লাস অক্সিজেন, নাকি এরকম বিক্রিয়া তো বলেছে তো। অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত কপার HCl এর সঙ্গে বিক্রিয়া করে Cu প্লাস HCl প্লাস O2 বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? CuCl2 প্লাস জল H2O। কপার ক্লোরাইড, এটা লবণ হবে, কপার ক্লোরাইড লবণ হবে, ক্লোরাইড লবণ অবশ্যই, ধাতব লবণ ধাতব ক্লোরাইড লবণ হবে। HCl মানে ক্লোরাইড লবণ, ক্লোরাইড। এটা ইম্পর্টেন্ট রে। এটা হচ্ছে ধাতুর রাসায়নিক সক্রিয়তা শ্রেণী। সব থেকে উপরে যারা আছে তারা রাসায়নিক হবে সব থেকে বেশি সক্রিয়। যত আমি নিচের দিকে নামবো, ধাতুর মানে এটা মানে কি? ধাতুর রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা সব থেকে বেশি কাদের? উপরের দিকে। পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, সোডিয়াম, যত নিচের দিকে নামবো ধাতুগুলির রাসায়নিক সক্রিয়তা মানে রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা ধীরে ধীরে কমবে। বলা হচ্ছে যে উপরের ধাতুগুলো HCl এর সঙ্গে বিক্রিয়া করে সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করতে পারে। এই উপরের হাইড্রোজেনের উপরের ধাতুগুলো HCl এর সঙ্গে সাধারণ উষ্ণতায় বিক্রিয়া করে ধাতব লবণ আর জল গ্যাস, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু হাইড্রোজেনের নিচের ধাতুগুলো এরা সাধারণ উষ্ণতায় অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করতে পারে না। বলতে এদের মধ্যে কপার কি করে? কপার বলা হচ্ছে HCl এর সঙ্গে বিক্রিয়া করবে কখন? উত্তপ্ত অবস্থায় এবং অক্সিজেনের উপস্থিতিতে। তখন কি উৎপন্ন করে? ধাতব লবণ, কিন্তু অ্যাসিড না, জল না, এই হাইড্রোজেন গ্যাস না। কি উৎপন্ন হয় তখন? জল উৎপন্ন হয়, H2O। লেখা হয়ে গেছে তো। ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া, আগে সূত্র লিখে দিই আমি। আচ্ছা, ধাতব কার্বনেট মানে কি বলতো? ধাতব কার্বনেট, ধাতুর কার্বনেট, ধাতব কার্বনেট মানে ধাতব কার্বনেট মানে কি আসলে? ধাতুর কার্বনেট মানে সোডিয়াম কার্বনেট, Na2CO3। কার্বনেটের যোজ্যতা 2 হয়, মনে রাখবে। CO3 এর যোজ্যতা কত? Cu2 প্লাস হয়, এরকম মানে যোজ্যতা কত? 2। এইটা পড়েছিলাম আমরা, কার্বনেট মানে CO3, কার্বনেটের একটা মূলক, CO3 উপরে মাথায় হয় 2 প্লাস, মানে যোজ্যতা 2 প্লাস হয় এর। সোডিয়াম কার্বনেট তার সঙ্গে কি হবে? মনে করো সোডিয়ামের কার্বনেট করবো আমি, সোডিয়ামের কার্বনেট হবে, সোডিয়াম এর যোজ্যতা, সোডিয়ামের যোজ্যতা 1 বললাম একটু আগে, CO3। এবার হবে ম্যাগনেসিয়ামের কার্বনেট করবো আমি,
MgCO3, কারণ ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, এরও যোজ্যতা 2, ঠিক আছে। পটাশিয়াম এর যোজ্যতা কার্বনেট লিখবো আমরা Kc2CO3, পটাশিয়াম যোজ্যতা 1, পটাশিয়াম যোজ্যতা 1, এটাই করলাম। তারপর মনে করো আমি করবো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম করবো, ক্যালসিয়াম যোজ্যতা 2, এর যোজ্যতা 2, CaCO3, মানে এটা হচ্ছে কি, এটা কি বলতো, ক্যালসিয়াম কার্বনেট মানে কি, এটা মার্বেল পাথর, মার্বেল পাথর বলেছিলাম, এটা মনে নেই এগুলো, ক্যালসিয়াম যোজ্যতা। তারপর বলা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের কার্বনেট কি হবে, অ্যালুমিনিয়াম যোজ্যতা কত, 3, Al2CO3 হোল 3, অ্যালুমিনিয়াম যোজ্যতা 3, দেখেন এর যোজ্যতা এর সাথে, এর যোজ্যতা এর সাথে, মানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত, 2, সরি 3, কার্বনেটের যোজ্যতা কত, 2, কি করবে, এর যোজ্যতা এর মধ্যে আসবে, তাই না, কি হচ্ছে Al2CO3 হোল 3, এরকম হবে। জিঙ্ক হবে কি হবে, জিঙ্ক Zn এর কার্বনেট হবে কি, যে এরও 2 তারও 2, Zn CO3, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ধাতব কার্বনেট বলা হয় এগুলোকে, ঠিক আছে। এর সঙ্গে বিক্রিয়া করবো আমি, এদের সঙ্গে, মানে এদের সঙ্গে কার বিক্রিয়া হবে, HCl এর বিক্রিয়া। হ্যাঁ অবশ্যই এগুলো লিখে দিতে পারো, এগুলো ধাতব কার্বনেট মানে এগুলো ধাতুর কার্বনেট, ধাতব মানে বিভিন্ন ধাতু, Mg এগুলো ধাতু, কার্বনেট মানে CO3, এটা লিখতে হবে, ঠিক আছে। CO3 হ্যাঁ, যোজ্যতা 2, হ্যাঁ এরও যোজ্যতা 2, MgCO3, হ্যাঁ এরকম নিয়ম তো, এটা 7এও আছে, 8এও আছে, এগুলো তোমাদের 7এ ছিল। এবার আমরা লিখবো কি, ধাতব কার্বনেট লেখো, আগে তো লেখো, সূত্রটা লেখো, ধাতব কার্বনেট প্লাস HCl বিক্রিয়া করবে, বা ধাতব লবণ, ধাতব ক্লোরাইড প্লাস CO2 জল, এটা মনে রাখবে তোমরা। প্রথমে কার বিক্রিয়া করবো, আমি মনে করো সোডিয়াম কার্বনেট Na2CO3 প্লাস HCl, 1 নম্বর বিক্রিয়া। কি উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে দেখে নাও এখানটায়, সোডিয়াম কি করবে, এখানটায় সোডিয়াম কি করবে, ধাতব ক্লোরাইড হবে না, এই ধাতু আর এখানে ক্লোরিন, ধাতু কি করবে, এটা এ নিয়ে নেবে, উত্তর হবে NaCl প্লাস CO2 গ্যাস প্লাস H2, ব্যাস, ঠিক আছে। 2 নম্বর মনে করো পুরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কি করবে এবার, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3 প্লাস HCl, কি উৎপন্ন হবে, Mg কি করবে, এটা MgCl2, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, ম্যাগনেসিয়ামের যোজ্যতা হবে 2 প্লাস CO2 প্লাস H2O। 3 নম্বর হবে, মনে করবো আমি ক্যালসিয়াম কার্বনেট, বলে দেবে, বলবে, বলতে পারবো ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া কি হবে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। ও জানো কি কার্বনেট মানে কি, এটা ধাতব কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া কি করবে, রাসায়নিক সমীকরণ সহ, মানে আমরা জানি কি এটা কার্বনেট, মানে কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া কি উৎপন্ন হয়, মনে রাখতে দেখো, ধাতব ক্লোরাইড প্লাস CO2 প্লাস জল, ঠিক আছে, বুঝতে পারছিস কি বলছো, এটা উল্লেখ করে দেবে তোমাকে। সোডিয়াম কার্বনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া কি উৎপন্ন হবে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। তো ক্যালসিয়াম কি করবে, Cl নিয়ে নেবে, তাই তো, ক্যালসিয়াম করবে, ক্যালসিয়াম যোজ্যতা কত হয়, 2, মানে CaCl2 প্লাস CO2 প্লাস জল, ব্যাস। মনে করো জিঙ্ক কার্বনেট ZnCO3 প্লাস HCl, বিক্রিয়া হয়ে হবে কি, ZnCl2 প্লাস CO2 প্লাস H2O, ব্যাস হয়ে গেছে। আচ্ছা এটা লিখে রাখো, একই দুটো বছরে এখানে একই জিনিস হবে, দেখো এখানে হেডিংটা দিয়ে দাও, ধাতব কার্বনেট বা ধাতব বাইকার্বনেট, একই জিনিস, একই বিক্রিয়া হবে, ঠিক আছে, ধাতব কার্বনেট আর বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া,
কি বলছি দেখো, ধাতব কার্বনেট আবার বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়ায় একই জিনিস উৎপন্ন হবে। ধাতব কার্বনেট প্লাস এটা কি হতে পারে, বাইকার্বনেট, ধাতব বাইকার্বনেট হতে পারে, ধাতব বাইকার্বনেট একই বিক্রিয়া। আমি আমার লিখবো না বেকার বেকার। ধাতব বাইকার্বনেট মানে কি বলতো, বাইকার্বনেটের সংকেত হচ্ছে কিরকম, এটা একটা মূলক, এটাও একটা মূলক, ধাতব বাইকার্বনেট এর মূলক। এটা দেখতে এর চিহ্ন কি HCO3 প্লাস, HCO3 প্লাস। এর যোজ্যতা কত, এর যে একটা প্লাস মানে যোজ্যতা কত 1। তাহলে চিহ্নগুলো কেমন হয় বুঝতে পারছো তুমি, NaHCO3 কি, যেমন দুটো লিখে দিই আমি, কেমন সোডিয়ামের সঙ্গে কেমন হবে NaHCO3, কিন্তু এখানে ছিল কি Na2CO3, কারণ কার্বনেটের যোজ্যতা কত ছিল 2, এখানে বাইকার্বনেট বলা হচ্ছে। এটা বাইকার্বনেটের সংকেত কি HCO3, এর প্লাস মাথায় একটা প্লাস থাকে, এই জন্য এর যোজ্যতা 1, কিন্তু কার্বনেটের যোজ্যতা 2, এই জন্য Na2CO3 হয়েছিল। এটা কি সোডিয়াম বাইকার্বনেট বলবো, এটা কি বলবো সোডিয়াম, এটা সোডিয়াম কার্বনেট বলবো। আমার মনে করো আমি ম্যাগনেসিয়াম দিচ্ছি, ম্যাগনেসিয়াম Mg এর বাইকার্বনেট করবো আমি, এর যোজ্যতা কত, ম্যাগনেসিয়াম যোজ্যতা কত 2, তাহলে কি হবে Mg এর যোজ্যতা কত 1, HCO3 হোল 2। বোঝা যাচ্ছে? এবার লিখে রাখবে, এটা বাইকার্বনেটটাও লিখে রাখবে, ধাতব কার্বনেট আর বাইকার্বনেট দুটো লিখে রাখবে, একই বিক্রিয়া হবে, সব একই জিনিস। যেমন এখানে আমি লিখি বাইকার্বনেট দিয়ে কয়েকটা বিক্রিয়া লিখে দিচ্ছি, দেখো বাইকার্বনেট দিয়ে একটা বিক্রিয়া লিখে দিচ্ছি আমি, বাইকার্বনেটের বিক্রিয়া, বাইকার্বনেট, বাইকার্বনেট মানে HCO3, মানে সোডিয়াম বাইকার্বনেটও ধরো NaHCO3, তাই না, প্লাস HCl, কি উৎপন্ন হবে NaCl প্লাস CO2 প্লাস H2O, একই বিক্রিয়া, একই 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 জিনিস উৎপন্ন হবে। এই জন্য আমি বারবার লিখছি না, এটা আবার লিখছি না, পয়েন্ট করে। ধাতব কার্বনেটের সঙ্গে এবং ধাতব বাইকার্বনেটের সঙ্গে এই সেলের বিক্রিয়া, এটা ধাতব কার্বনেট ও ধাতব বাইকার্বনেটের সঙ্গে এই সেলের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, ধাতব ক্লোরাইড প্লাস CO2 প্লাস H2O উৎপন্ন হবে। এটা সূত্র। কার্বনেট মানে, ধাতব কার্বনেট মানে হবে কি, কার্বনেট মানে CO3 মূলক, CO3 2 প্লাস, এর যোজ্যতা 2, এইগুলো হবে ধাতব কার্বনেট। আর বাইকার্বনেট মানে HCO3 প্লাস, এর যোজ্যতা কত 1, তাহলে এইরকম চিহ্ন, ধাতব বাইকার্বনেটের সংকেতগুলো এরকম হবে, সোডিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এগুলো ঠিক আছে। সোডিয়ামের বাইরে কক্ষে একটা থাকে, এক যোজ্যতা, ম্যাগনেসিয়াম বাইরে দুই থাকে, দুই যোজ্যতা। মোট মনে রাখবে বাইরে কক্ষে যদি 1 থেকে 4 এর মধ্যে থাকে, কোন মৌলের বাইরে কক্ষে 1 থেকে 4টে পরমাণু আছে, 1 থেকে কটা পরমাণু আছে, তখন তার যোজ্যতা হবে যে একটা থাকলে একটা, দুটো থাকলে 2, তিনটে থাকলে 3, চারটে থাকলে 4, যদি 5 হয়ে যায়, যদি কি হয়ে যায়, তখন 8 থেকে 5 বিয়োগ করতে হবে, 5টা যোজ্যতা কারোর হয় না, ঠিক আছে, বুঝতে পেরেছো? কোন মৌলের বাইরে কক্ষে যদি 1 থেকে 4টে পরমাণু থাকে, 4টে ইলেকট্রন থাকে, তাই না, তখন তার যোজ্যতা হবে 1 থেকে 4। যদি 5 থেকে 8 এর মধ্যে থাকে, 8 থেকে সেই সংখ্যাটা বিয়োগ করবো আমি। যেমন একটা মৌল আছে, মনে করো একটা মৌল নাইট্রোজেন 17, ক্লোরিন 7টা কক্ষ, বাইরে কক্ষে কটা 7টা আছে, ক্লোরিনের কত 17 হয়, তাই তো, ক্লোরিনের কত 17 পারমাণবিক সংখ্যা, মানে বাইরে 2 হবে, 2 8 আর কত 7, তাহলে যোজ্যতা কি 7 না, 8 থেকে 7 বিয়োগ করতে হবে, কত যোজ্যতা 1। HCl এর সঙ্গে ক্ষারের, দেখো HCl কি একটা অ্যাসিড, তো মানে এটা HCl কি অ্যাসিড, আর ক্ষার মানে ক্ষার, বলছে এটা অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, এটা আবার পড়ানো হবে, প্রশমন বিক্রিয়া হয় এটা, মানে এখানে কি HCl কি একটা অ্যাসিড, তো হ্যাঁ, মানে এখানে অ্যাসিড প্লাস ক্ষার নাকি, তাই তো, উৎপন্ন হবে কি লবণ প্লাস জল, এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া, এটা আবার পড়ানো হবে, প্রশমন বিক্রিয়া তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অ্যাসিড প্লাস ক্ষারের বিক্রিয়াকে বলা হয় অ্যাকচুয়ালি কি প্রশমন বিক্রিয়া বলা হয়, প্রশমন, এটা আসলে প্রশমন বিক্রিয়া, মানে এখানটা অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে এমন দুটো পদার্থ উৎপন্ন করছে, কি উৎপন্ন করছে, লবণ আর জল, যেখানে অ্যাসিড ধর্ম থাকে না, আবার
ক্ষার ধর্ম থাকে না, দুটো ধর্ম লোপ পেয়ে যাচ্ছে, প্রশমিত হচ্ছে, এই জন্য এই বিক্রিয়ার নাম কি? প্রশমন বিক্রিয়া। এটা আবার পড়ানো হবে তোমাদের পরীক্ষার জন্য, ইম্পর্টেন্ট। প্রশমন বিক্রিয়া পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। বলছে এখানে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া, যে কোনো অ্যাসিড HCl হলে হবে, ঠিক আছে, এটা HCl হলে হবে, নাইট্রিক অ্যাসিড হলে হবে, আবার সালফিউরিক অ্যাসিড হলেও, যে কোনো ক্ষারের সঙ্গে বিক্রিয়া হবে, যে কোনো ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, যা যে কোনো ক্ষার, যে কোনো ক্ষারের সঙ্গে বিক্রিয়া লবণ আর জল উৎপন্ন হবে। হ্যাঁ, কোনো ব্যতিক্রম, এতে কোনো ব্যতিক্রম নেই, এটাও কোনো ব্যতিক্রম, ধাতব কার্বনেট আর বাইকার্বনেটের সঙ্গে কোনো ব্যতিক্রম নেই। শুধু ধাতুর সঙ্গে সব জায়গায় কার্বন ব্যতিক্রম আছে, ধাতুর সঙ্গে। যখন লেখো বিক্রিয়া লেখো বিক্রিয়া লেখো, অ্যাসিড মানে কি? মনে করো এখানে HCl দিলাম, এখানে আমরা কোন অ্যাসিড পড়ছি? HCl এর সঙ্গে পড়ছি তো, এই HCl এর সঙ্গে ক্ষার একটা সঙ্গে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, নাকি রে? সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া হবে, কি হবে? ধাতব লবণ হবে, মানে Na কি করবে? HCl নেবে, NaCl প্লাস H2O, দুটো এই দেখো OH আর H পড়ে আছে, দুটো H দেখো, দুটো H আর O, H2O, যে কোনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হবে। KOH মনে করো, কি বললো? KOH কি হবে? এটা KCl প্লাস H2O। যদি বললো HCl এর সঙ্গে আবার কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH হোল 2, সরি হোল 2, ঠিক আছে, তাহলে কি হবে? এটা MgCl2 হবে, ম্যাগনেসিয়াম 2 প্লাস H2O। তার মনে করো, আর এটা আমি ব্যালেন্সই করিনি, ব্যালেন্সই করতে হয়, ঠিক আছে, ব্যালেন্স করিনি। 4 নম্বর, মনে করো আমার যে কোনো অন্য অ্যাসিড দিলাম, H2SO4 কি দিলাম? H2, অন্য অ্যাসিড, এটা কি শুধু HCl এর সঙ্গে না, H2SO4 এর সঙ্গেও হবে, NaOH কি হবে তখন? NaCl প্লাস কি উৎপন্ন, সরি NaCl কোথায় এখানটা, না SO4, Na কি করবে? SO4 নেবে, সালফেট লবণ, এগুলো ক্লোরাইড লবণ, এগুলো কি বলা হয়? ক্লোরাইড লবণ, ক্লোরাইড, মানে এইগুলো ক্লোরাইড লবণ, NaCl মানে NaCl আছে তো, সোডিয়াম ক্লোরাইড, ওর নাম কি হয়, উচ্চারণ কি হচ্ছে? সোডিয়াম ক্লোরাইড, মানে ক্লোরাইড লবণ। ক্যালসিয়াম পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে হবে কি? সোডিয়াম সালফেট, সরি অ্যামোনিয়াম সালফেট, সরি কি অ্যামোনিয়াম, দূর কি সব বলছি, সোডিয়াম Na2 হবে, কারণ SO4 যোজতা 2, সোডিয়াম সালফেট মূল হবে, এইটা আছে এগুলো তোমাদের, এইটা পড়েছি তোমাদের আমি, Na2SO4 প্লাস H2O, নাইট্রিক অ্যাসিড দিলেও হবে, ঠিক আছে। সেই করে দেখো কাজ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ, এটা বলা হয় সিক্ত পরীক্ষা, বলা হয় সিক্ত। কতক্ষণ বল? হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ করবো আমরা, কিভাবে আমরা চিনবো, কি করবো আমরা আগে দেখে নাও, বুঝে নাও। একটা টেস্ট টিউব নাও, কি নাও? টেস্ট টিউব, এর মধ্যে কি নাও? HCl নিয়ে নাও, কি নিয়ে নাও? প্রথমে কি নিয়ে নাও? HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, টেস্ট টিউবের মধ্যে কি নিলাম আমি? প্রথমে HCl নিলাম, আমরা একটা টেস্ট টিউবে HCl নেবো, ঠিক আছে, তারপর সেখানটায় আমরা সিলভার নাইট্রেট AgNO3 সব লিখে দেবো, AgNO3 নেবো, AgNO3 নিলাম, ঠিক আছে, মানে প্রথম বিক্রিয়া হবে কি? HCl প্লাস AgNO3 সিলভার নাইট্রেট লিখে দেবো সব আমি, হ্যাঁ। বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? এক ধরনের সাদা অধক্ষেপ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? সাদা অধক্ষেপ। কি উৎপন্ন হবে সাদা অধক্ষেপটা? Ag কি করবে? এই HCl নিয়ে নেবে, তাহলে কি হলো? AgCl ঠিক আছে, AgCl, তারপরে কি পড়ে আছে? HNO3, এটা কি একটা সাদা অধক্ষেপ, মানে এখানে একটা গুঁড়ো হয়ে যাবে, সাদা অধক্ষেপ, সাদা কি হবে? এরকম কঠিন পদার্থ উৎপন্ন হবে, ঠিক আছে। বলছে এই সাদা অধক্ষেপ, এই যে সাদা অধক্ষেপটা উৎপন্ন হচ্ছে, এটা HNO3 তে অদ্রাব্য, মানে এখানে অদ্রাব্য তো অধক্ষেপ, মানে কি এখানটা কি হয়ে যায়? এখানে কি দেখো, HCl এর সঙ্গে প্রথমে HCl নিলাম, তারপর কি হলাম? সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ এখানে ঢাললাম, তাই দুটো যদি উৎপন্ন হচ্ছে, একটা কি HNO3 আর একটা
AgCl বা সিলভার ক্লোরাইড, যেটাকে সাদা অধক্ষেপ গুঁড়ো, কঠিন সাদা গুঁড়ো মতো হয়, যে এই সাদা গুঁড়োটা এখানে আর একটা কি উৎপন্ন হচ্ছে, এতে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। H3 মানে কি নাইট্রিক অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য দ্রাব্য। দুটো বিক্রিয়া হবে, দেখবো আমি। প্রথম বিক্রিয়া এইটা HCl প্লাস কি বলেছি আমরা প্রথমে, একটা নলে কি নিয়েছি পরীক্ষা নলে বা টেস্ট টিউবে HCl নিয়েছি, ঠিক আছে। তার মধ্যে কি করলাম আমি, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ যোগ করলাম। তাহলে কি উৎপন্ন হচ্ছে, এখানটা বলেছে সিলভার ক্লোরাইড এর সাদা অধক্ষেপ পড়বে, মানে AgCl উৎপন্ন হবে, মানে এটা কি সাদা অধক্ষেপ প্লাস HNO3। 3 নম্বরের পরীক্ষা, এটা 3 নম্বরে পড়তে পারে। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিভাবে আমরা শনাক্ত করব, এটা এই পরীক্ষাটাকে বলা হয় সিক্ত পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, দেখাতে পারো না, দেখাতে পারো, বোঝানোর জন্য বললাম। কি করতে হবে, একটা পরীক্ষা নলে আমি প্রথমে HCl নেবো, তারপর তাতে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ নেব, নিলে কি হবে, সাদা অধক্ষেপ কি পড়বে, সিলভার ক্লোরাইড, আর উৎপন্ন হবে কি নাইট্রিক অ্যাসিড। এই যে সিলভার ক্লোরাইডটা উৎপন্ন হলো আর নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো, এই সিলভার ক্লোরাইডটা নাইট্রিক অ্যাসিডে কি অদ্রাব্য, কিন্তু অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্য। মানে এখানে যদি আমরা এরপর আমরা AgCl উৎপন্ন হলো, তো এরপর আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করি, 2 কেন 1, তো 2 কেন রে, 1 হবে, 1 হবে, সরি। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম যোগ্যতা 1, তো তারপর আমি যদি আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তখন এটা উৎপন্ন হবে AgNH3 হোল 2 থার্ড ব্র্যাকেট Cl, আর জল উৎপন্ন হবে। এই যে যৌগটা জলে দ্রাব্য। কি বললাম আমরা, HCl ব্যবহার করছি, তো HCl এর ব্যবহারটা কি, যে সোনা রূপ প্রভৃতি বর ধাতুকে দ্রবীভূত করার জন্য কি লাগে, আমাদের অম্লরাজ লাগে, কি লাগে, বা অ্যাকোয়ারিজিয়া। সেই অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া প্রস্তুত করতে আমাদের কিসের প্রয়োজন হয়, HCl হতে হয়। বলা আছে যে রং করা বা তড়িৎ লেপন করা বা গ্যালভ্যানাইজেশনের সময় ধাতুর উপরিতলকে পরিষ্কার করতে আমরা কি ব্যবহার করি, HCl। মানে ধাতুর পৃষ্ঠ বা ধাতুর উপরিতলকে পরিষ্কার করার জন্য আমরা ব্যবহার করি HCl। বিভিন্ন কাজে ধাতু লাগতে পারে, কি কোন কাজে, রং করতে ধাতু লাগতে পারে, রং করার কাজে, তো তড়িৎ লেপনে লাগতে পারে, তারপর গ্যালভ্যানাইজেশনে লাগতে পারে, তাই না। তখন তো ধাতুকে পরিষ্কার করতে হবে, তখন আমরা HCl তে পরিষ্কার করি, পিকলিং বলা হয়, পিকলিং। তখন হচ্ছে রঞ্জক, ড্রাগ, রং প্রভৃতি প্রস্তুতিতে HCl ব্যবহার করা হয়। বলা আছে HCl কে আমরা মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। এটা সমুদ্রে বেশি পাওয়া যায়, সমুদ্র লবণ থেকে পাওয়া যায়, উৎপন্ন হয়। NaCl থেকে বেশি উৎপন্ন করা হয়, NaCl। HCl কে আমরা মিউরিয়েটিক অ্যাসিড বলি বা সামুদ্রিক অ্যাসিড বলি, ঠিক আছে। বলছে এই অম্লরাজটা কি, যে অম্লরাজ প্রস্তুত করে ব্যবহার করা হচ্ছে, HCl কি অম্লরাজ প্রস্তুত করতে ব্যবহার করা হয়তো। এই অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়াটা কি, বলছে 3 ভাগ আয়তন গাঢ় HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং 1 ভাগ আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড মানে HNO3 এর মিশ্রণকে আমরা বলি অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া। একে বলা হয় রয়্যাল ওয়াটার। এর কাজ কি, বিভিন্ন বর ধাতুকে কি করা, দ্রবীভূত করা। সোনা রূপ প্রভৃতি বর ধাতুকে, কাজ লিখে রাখতে পারে, কাজ কি এর, সোনা রূপ প্রভৃতি বর ধাতুকে দ্রবীভূত করা। তাহলে আজকের মতো তোমাদের ছুটি, ঠিক আছে। আগের দিন আমরা পড়বো শুক্রবার, আগের দিন আমরা শুক্রবার পড়বো, পদার্থবিজ্ঞান হবে শুক্রবার। আমরা আগের দিন শুক্রবার কি পড়বো, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড পড়বো। নাইট্রিক অ্যাসিডের কিছু ব্যতিক্রম আছে, এটা একটা ইম্পর্টেন্ট, নাইট্রিক অ্যাসিড বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো। পড়া হবে আজকের দিনের মতো, তোমরা বাড়ি যাও, আগের দিন পড়ে আসবে, সবাইকে পড়া ধরা হবে।
বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে শনাক্তকরণ পরীক্ষাটা করে ভালো করে, ধাতুর সঙ্গে বিক্রিয়াগুলো দেখবে, ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়াগুলো দেখবে, এই তো আর কিছু নেই। আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া, সব তো সহজ, প্রসেস শিখিয়ে দেওয়া হয়েছে তোমাদের। ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে কি হবে? ধাতব লবণ উৎপন্ন হবে আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এগুলো কার? হাইড্রোজেনের উপরের থাকা মৌলগুলোর মধ্যে। কি তড়িৎ সক্রিয়তা শ্রেণীর উপরের যে মৌলগুলো, হাইড্রোজেনের উপরের যে মৌলগুলো আছে সেইগুলোর সঙ্গে সাধারণ উষ্ণতায় এই সেলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ধাতব লবণ আর হাইড্রোজেন। আর নিচের মৌলগুলোর সঙ্গে হয় না, বুঝতে পেরেছো? আর আরটা কি বলেছিলাম তোমাদের আজকের? ধাতব কার্বনেট বা ধাতব বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া কার? এই সেলের। ঠিক আছে, এটার সঙ্গে কি হয়? তোমার ধাতব লবণ উৎপন্ন হয়, ধাতব লবণ উৎপন্ন হয়, আর কার্বন ডাই অক্সাইড আর কি? জল। ঠিক আছে, আর কি বলছিলাম? ক্ষারের সঙ্গে বিক্রিয়া। এটা কি? ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ক্ষারের সঙ্গে বিক্রিয়া কি হয়? অ্যাসিড আর এইচএল মানে কি? অ্যাসিড। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হবে? লবণ আর জল উৎপন্ন হবে, মানে এটা প্রশমন বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলা হয় একে। ঠিক আছে, তারপর আমরা ইম্পর্টেন্ট জিনিস শিখলাম আজকে, এইচসিএল অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা। শনাক্তকরণ পরীক্ষা বা সিক্ত পরীক্ষা বলছিলাম আমরা। কি বলছিলাম? একটা টেস্ট টিউবে আমরা এইচসিএল নিলাম, তাতে কি করলাম? সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ আমরা কি করলাম? ঢাললাম। দেখা যাবে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ পড়বে এবং সঙ্গে উৎপন্ন হবে কি? নাইট্রিক অ্যাসিড। ওই যে এজিসিএল উৎপন্ন হলো, অদক্ষেপ পড়ছে তো, মানে কি? নাইট্রিক অ্যাসিডে কি? সেটা অদ্রাব্য। কিন্তু অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে সেটা কি হয়? দ্রাব্য। ঠিক আছে, দুটো বিক্রিয়া দেখানো হয়েছে তোমাদের। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের এটা। ঠিক আছে, টাটা, বাই বাই, ছুটি।